এমিলি ডিকিনসনের জগতে আপনাদের স্বাগত। এখানে খুব সাধারণ শব্দ দিয়েও মনের এমন সব গভীর আর অন্ধকার অনুভূতির ছবি আঁকা হয় যা আমাদের একেবারে নাড়িয়ে দেয়। আজ আমরা তারই লেখা এমনই এক রহস্যময় আর কিছুটা ভয়ের কবিতা নিয়ে কথা বলবো, যা আমাদের চেতনার একেবারে গভীরে নিয়ে যাবে। চলুন এই কবিতার পড়তে পড়তে কি লুকিয়ে আছে সেই রহস্যটা খুঁজে বের করার চেষ্টা করা যাক। দেখুন, কবিতার প্রথম লাইনটাই কি সাংঘাতিক। আই ফেল্ট আ ফিউনারাল ইন মাই ব্রেন, মানে আমার মস্তিষ্কের ভেতরে আমি একটা অন্ত্যেষ্টিক্রিয়া অনুভব করলাম। ভাবুন তো একবার, বাইরের পৃথিবীতে কিচ্ছু হচ্ছে না, কোনো মৃত্যু বা শোকের ঘটনা নেই, বরং নিজের মাথার ভেতরেই যেন একটা অন্ত্যেষ্টিক্রিয়া চলছে। আর এই অদ্ভুত লাইনটাই আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। বক্তা কি এখানে মারা যাওয়ার পরের কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছেন, যেখানে শরীর হয়তো থেমে গেছে কিন্তু চেতনা তখনও জেগে আছে? নাকি এটা আসলে মানসিক ভারসাম্য হারানোর একটা তীব্র রূপক, মানে যুক্তিরই মৃত্যু? চলুন এই পুরো আলোচনায় আমরা এই দ্বিধারই উত্তর খোঁজার চেষ্টা করব। কবিতার প্রথম স্তবক থেকেই এই মানসিক বিশৃঙ্খলার যাত্রাটা শুরু হচ্ছে। আর এখানে কিন্তু বক্তা কিছু দেখছেন না বা শুনছেন না, বরং সবকিছুই অনুভব করছেন। মনে হচ্ছে যেন শোক পালনকারীরা মস্তিষ্কের ভেতরেই সমানে পায়চারি করে চলেছে। ট্রেডিং এই শব্দ দুটোকে পরপর ব্যবহার করে হাঁটার একঘেয়েমি আর তার থেকে তৈরি হওয়া অসহ্য চাপটাকে বোঝানো হচ্ছে। আর এই ক্রমাগত চাপের ফলে এমনটা মনে হচ্ছে যে সেন্স বা বোধ শক্তি যেন ভেঙে বেরিয়ে আসবে। এখানে কোনো পরিষ্কার ছবি নেই, আছে শুধু একটা দমবন্ধ করা অস্বস্তিকর অনুভূতি। ডিকিনসনের শব্দের ব্যবহারটা এখানে কিন্তু অসাধারণ। ট্রেডিং কথাটার পুনরাবৃত্তি একটা না থামা মানসিক অত্যাচারকে তুলে ধরে। আর সেন্স ওয়াজ ব্রেকিং থ্রু, এই লাইনটার কিন্তু দুটো মানে হতে পারে। হয়তো এই যন্ত্রণা ভেদ করে বোধশক্তি ফিরে আসছে, আবার এমনও হতে পারে যে বোধশক্তি নিজেই ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর একটা জিনিস খেয়াল করুন, ফিউনারাল, ব্রেন, মোনার্স এর মতো শব্দগুলোকে বড় হাতের অক্ষরে লেখা হয়েছে, যেন এরা প্রত্যেকে এক একটা জীবন্ত চরিত্র যারা বক্তার ওপর চেপে বসেছে। এটা আসলে বাইরের কোনো শোক নয়, এটা বক্তার একেবারে ব্যক্তিগত এক মানসিক ভাঙনের অভিজ্ঞতা। এরপর মানসিক চাপটা আরও তীব্র আর যান্ত্রিক একটা রূপ নেয়। ওই যে বিশৃঙ্খল হাঁটার শব্দটা ছিল, সেটা এখন একটা একঘেয়ে স্পন্দনহীন আঘাতে পরিণত হয়। অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনা বা সার্ভিসটা এখানে একটা ড্রামের মতো বিটিং, মানে একটানা বেজেই চলেছে। এই শব্দহীন যান্ত্রিক আঘাতটা বক্তার মনকে ধীরে ধীরে অসাড় বা নাম করে দিচ্ছে। এই শব্দের কোনো মানে নেই, শুধু একটানা আঘাত করে অনুভূতিকে ভোতা করে দেওয়া ছাড়া। তার মানে এখানে আমরা বিশৃঙ্খল অনুভূতি থেকে সোজা চলে যাচ্ছি সম্পূর্ণ মানসিক অসাড়তার দিকে। ড্রামের এই একটানা বেজে চলাটা আসলে গভীর হতাশা আর মানসিক অবসাদের একটা শারীরিক রূপক। আঘাতটা এতটাই তীব্র যে মন আর কিচ্ছু অনুভব করার ক্ষমতাটাই হারিয়ে ফেলছে। আর এখানেও দেখুন, ড্রাম আর নাম্ব শব্দ দুটোকে বড় হাতের অক্ষরে লিখে আলাদা চরিত্র বানিয়ে ফেলা হয়েছে, যারা ধীরে ধীরে বক্তার চেতনাকে গ্রাস করছে। আর এখান থেকেই কবিতাটা একটা নাটকীয় মোড়ে নেয়। বক্তার মনের ভেতরের জগৎ থেকে বেরিয়ে এটা যেন সুবিশাল মহাবিশ্বে ছড়িয়ে পড়ে। ব্যক্তিগত যন্ত্রণাটা একটা মহাজাগতিক রূপ পেয়ে যায়। কাফিন বয়ে নিয়ে যাওয়ার শব্দে বক্তার আত্মা যেন কেঁপে ওঠে। আর ঠিক সেই মুহূর্তে মনে হয় গোটা স্পেস বা মহাশূন্যটাই একটা বিশাল ঘণ্টার মতো করে বাজতে শুরু করেছে। সমস্ত আকাশমণ্ডল যেন সেই ঘণ্টা, আর বক্তার নিজের অস্তিত্ব বা বিং হয়ে গেছে শুধু একটা কান, যে কিনা সেই মহাজাগতিক ঘণ্টাধ্বনিটা শুনছে। ব্যাপারটা বক্তার চূড়ান্ত বিচ্ছিন্নতাকে কি দারুণভাবে তুলে ধরে, তাই না? সে আর কোনো চিন্তাশীল ব্যক্তি নয়, সে এখন শুধু একটা ইয়ার যে এই ভয়ঙ্কর যুক্তিহীন মহাবিশ্বের শব্দ শুনে চলেছে। সে নিজেকে মানবজাতি থেকে আলাদা, সাম স্ট্রেঞ্জ রেস বা এক অদ্ভুত প্রজাতি হিসেবে অনুভব করছে। এই মুহূর্তে সে রেক্ট, সলিটারি, অর্থাৎ সম্পূর্ণ বিধ্বস্ত এবং একা। ডিকিনসনের কাঠামো তৈরির কৌশলটাও কিন্তু অসাধারণ। কবিতার এই 5টা স্তবক একটা সত্যিকারের অন্ত্যেষ্টিক্রিয়ার 5টা প্রথাগত ধাপকে একদম অক্ষরে অক্ষরে অনুসরণ করে। প্রথমে মৃতের পাশে জেগে থাকা, তারপর প্রার্থনা, শবযাত্রা, ঘণ্টার শব্দ এবং সবশেষে সমাধি। এই কাঠামোটা কবিতার ভেতরের চরম বিশৃঙ্খলাকে একটা শীতল ভয়াবহ শৃঙ্খলা দিয়েছে। আমরা এখন কবিতার একেবারে চূড়ান্ত এবং সবচেয়ে ভয়ঙ্কর অংশে পৌঁছে গেছি। এখানেই যুক্তির শেষ আশ্রয়টুকুও ভেঙে পড়বে, আর আমাদের মূল রহস্যের উত্তরও হয়তো কিছুটা পাওয়া যাবে। এই সেই মুহূর্ত। অ্যান্ড দেন আ প্ল্যাঙ্ক ইন রিজন ব্রোক, মানে যুক্তির কাঠামোর একটা তক্তা ভেঙে গেল। আর সেই ভাঙা তক্তা দিয়ে বক্তা যেন অতল গভীরে পড়তে থাকলেন, ডাউন অ্যান্ড ডাউন। আর প্রত্যেকটা পতনের মুহূর্তে তার ধাক্কা লাগছে এক একটা নতুন জগতের সাথে।
এখানে যুক্তিকে একটা ভঙ্গুর কাঠের তক্তার সঙ্গে তুলনা করা হয়েছে। এটা আমাদের এটা বুঝিয়ে দেয় যে আমাদের যুক্তিবোধ কোনো চিরস্থায়ী ব্যাপার নয়, বরং মানুষের তৈরি এক দুর্বল কাঠামো যা যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। আর এই পতনটা হলো নিয়ন্ত্রণের সম্পূর্ণ বিনাশের প্রতীক। বক্তা কিন্তু কোনো শূন্যতায় হারিয়ে যাচ্ছেন না, বরং অসীম অজানা জগতের সঙ্গে তার সংঘর্ষ হচ্ছে, যা মহাবিশ্বের বিশালতা আর যুক্তিহীনতার দিকেই ইঙ্গিত করে। তাহলে এই পুরো ভয়ঙ্কর যাত্রার পর এই অন্ত্যেষ্টিক্রিয়াটা আসলে কিসের ছিল? চলুন এবার দুটো প্রধান ব্যাখ্যাকে পাশাপাশি রেখে বিষয়টা বোঝার চেষ্টা করি। তো সাহিত্য সমালোচকদের মধ্যে কবিতাটি নিয়ে দুটো প্রধান ধারণা আছে। একদল মনে করেন এটা মৃত্যুর পর চেতন থাকার একটা আক্ষরিক বর্ণনা, মানে বক্তা মারা গেছেন কিন্তু তার চেতনা নিজেরই অন্ত্যেষ্টি ক্রিয়াটা অনুভব করছে। অন্য দলের মতে এটা সম্পূর্ণ রূপক, যুক্তির মৃত্যু এবং মানসিক ভারসাম্য হারানোর এক তীব্র প্রকাশ, যেখানে বক্তা ধীরে ধীরে উন্মাদনার অতল গভীরে তলিয়ে যাচ্ছেন। তবে আমরা যে ব্যাখ্যাটাই নিই না কেন, কবিতার মূল বিষয়বস্তু কিন্তু একই থাকছে: তীব্র মানসিক যন্ত্রণা এবং হতাশা। এই কবিতাটা আমাদের দেখায় যে হতাশা কতটা একাকী করে দিতে পারে, যা একজন মানুষকে তার নিজের মন এবং চারপাশের জগৎ থেকে পুরোপুরি আলাদা করে দেয়। আর কবিতাটা শেষ হয় এই হঠাৎ করে বলে দেওয়া সংক্ষিপ্ত লাইনটা দিয়ে, অ্যান্ড ফিনিশ নোয়িং দেন, অর্থাৎ এবং তারপর জানা শেষ হলো। ফিনিশড নোয়িং বা জানা শেষ হওয়া, এই কথাগুলোর ওজন কিন্তু অনেক। আর শেষের ওই ড্যাশ চিহ্নটা শুধু একটা জ্যোতিচিহ্ন নয়, ওটা একটা ইচ্ছাকৃত শূন্যতা, এক অস্বস্তিকর নীরবতা। এটা এমন এক অবস্থাকে বোঝায় যা আমাদের বোধের বাইরে, যেখানে যুক্তিসঙ্গত চিন্তা বা জ্ঞান পুরোপুরি থেমে গেছে, সব জানার পারে এক অনন্ত শূন্যতা। আর এই বিশ্লেষণটি আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়: জানার শেষে কি থাকে? যখন যুক্তি ভেঙে পড়ে আর চেতনা একটা অসীম শূন্যতায় হারিয়ে যায়, তারপর কি? ডিকিনসন আমাদের এই উত্তরের অপেক্ষায় রেখে গেছেন, আর এটাই বোধহয় কবিতাটিকে চিরকাল একটা জীবন্ত এবং রহস্যময় করে রাখবে।